মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে আবাসন প্রকল্পের নামে নির্বিচারে বিলীন হচ্ছে কৃষি জমি, জোর করে দখলের অভিযোগ স্থানীয়দের। 10 থেকে 15% জমি কিনে পুরো এলাকা কৃষি জমি বরাদ্দ করে ফেলতেছে। পূর্বাচলে আমাদের 15-20 বিঘা সম্পদ নিয়ে নিছে। জোরা হেরা এই বালু ফালায়া দাও সেনলে আমাকে মারতে বিলা। আমার আম্মুরও মারছে, আমার আব্বুরও মারছে, আমার ছোট বাগিনারও মারছে। প্রতি বছর কমছে কৃষি জমির পরিমাণ, আঘাত আসতে পারে খাদ্য নিরাপত্তার উপর মত বিশেষজ্ঞদের। যে হারে আমাদের প্রতি বছর 1% হারে কৃষি জমি কমছে, তাতে আমরা মনে করি ভবিষ্যতে আমরা খাদ্য সমস্যায় পড়তে পারি। কোনো জায়গাতে রাস্তার পাশের জমি আপনি খালি পাবেন না, সমস্ত জলাশয় জোরপূর্বক ভরাট করে করে বালু ফেলানো হচ্ছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 15 বারের মতো পেছালো বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতির 2 মামলার কার্যক্রম। অসুস্থতার কারণ দেখিয়ে আজও আদালতে হাজিরা দেননি বিএনপি চেয়ারপারসন। নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে রাজনীতির মাঠ গরম করতে চায় বিএনপি। আস্থা অর্জন করতে পারলে দলীয় সরকারের অধীনেও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলছেন বিশ্লেষকরা। ময়মনসিংহে মৃত ব্যক্তিকে পলাতক দেখিয়ে মামলা চালানোর ঘটনায় আদালতে ক্ষমা চেয়ে পার পেলেন এসপি। মনিটরিং ব্যবস্থা আরও বাড়ানোর নির্দেশ আদালতের। এবং হাসিল আদায় সহ বিভিন্ন হয়রানি বন্ধের দাবিতে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট অব্যাহত। বন্ধ রয়েছে রাজধানীর প্রায় 5000 মাংসের দোকান, প্রভাব পড়েছে মুরগির বাজারে। নির্বিচারে বিলীন করা হচ্ছে কৃষি জমি। এর বেশিরভাগই হচ্ছে আবাসন বা উন্নয়ন প্রকল্প। এমনকি অন্যের কৃষি জমিতে জোর করেও চলছে আবাসন বাণিজ্যের পাঁয়তারা। সরকার পরিসংখ্যান ব্যুরো, বিবিএস ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর তথ্য মতে প্রতি বছর 1% হারে কমছে মোট কৃষি জমি। মোমেন হোসেনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। আলুর জন্য খ্যাতি আছে মুন্সিগঞ্জের, তবে চোখ জোড়ানো এমন ক্ষেতের মাঝেই দেখা মিলবে আবাসন প্রকল্পের বিলবোর্ড। একটি দুটি নয়, শত শত বিলবোর্ডে ছেয়ে আছে কৃষি জমি ও জলাভূমি। সরেজমিন ঘুরে দেখা গেছে পদ্মা সেতুর কাজ যত এগুচ্ছে, ঢাকা মাওয়া সড়কের দুপাশে আবাসন কোম্পানির সংখ্যাও ততই বাড়ছে। তবে বেশিরভাগেরই নেই পরিবেশগত ছাড়পত্র। এশিয়ান টাউন সেটা কোনো অনুমতি নেয়নি এখনো, এবং কেন নেয়নি আমরা এটা পর্যবেক্ষণ করছি, এবং আমরা আমার অফিসকে অর্ডার দিচ্ছি এটা কেন সেভাবে কিভাবে কাজটা আরম্ভ করলো। পরিবেশগত ছাড়পত্র তো অনেক পরের ব্যাপার। মুন্সিগঞ্জের সিরাজদিখানে এমন অনেক আবাসন প্রতিষ্ঠান আছে যাদের নিজস্ব জমি নেই, অন্যের জমি ভাড়া নিয়ে বিলবোর্ড বসিয়েছেন তারা। তবে এসব নিয়ে কথা বলতে ভয় পায় এলাকাবাসী। আমার জমি আপনার থেকে ভাড়া নিচ্ছি 5000-10,000 টাকা, আপনার সাইনবোর্ডটা ব্যবহার করবো 1 বছরের জন্য। আচ্ছা, এইভাবে সিস্টেম করে নিয়েছে। জিয়া তোরা জায়গা কিনে নাই, ওরা ওদের মনের মতো করে একটা প্ল্যানিং করছে। ইন ফিউচারে আমার মনে হয় না যে আপনার এখানে এরকম হবে আর ওদের জায়গা বুঝাই দিতে পারবে। ঢাকার পাশের আরেক জেলা নারায়ণগঞ্জ, সেখানকার অবস্থা আরও করুণ। অল্প কদিন আগেও এই জায়গায় ছিল সবজি বাগান, যার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মরা মাছাগুলো। যদিও এখন পুরো চত্বর জুড়েই শুধু বালুর আস্তরণ, আর বালু ফেলা হচ্ছে জোর করে অন্যের জমিতে। 10 থেকে 15% জমি কিনে পুরো এলাকা কৃষি জমি বরাদ্দ করে ফেলতেছে। পূর্বাচলে আমাদের 15-20 বিঘা সম্পদ নিয়ে নিছে। এখন যদি 2500 জমি নিয়ে নেয় তাহলে আমরা যাবো কোথায়? আমরা বাগুন ক্ষেত করছি, আবার ইটা লাউটা লাসি জোরা হেরা এই বালু ফালায়া দাও সেনলে আমাকে মারতে বিলা। রূপগঞ্জের নোয়াগাঁও সহ বেশ কয়েকটি গ্রামে মেরিন গ্রুপের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এমনকি নিজের জমিতে সীমানা প্রাচীর দিয়েও রক্ষা হয়নি, বাধা দিয়ে হামলার শিকারও হতে হয়েছে অনেককে। রাতে সকালে শোনা যায় তারা একটা মেশিন দিয়ে পুরো একটা ভেঙে একদম পুরো কলম টলম সব উঠাই দিছে। আমার আম্মুরও মারছে, আমার আব্বুরও মারছে, আমার ছোট বাগিনারও মারছে। আপনার হাজবেন্ড কোথায়? ঢাকা থাকে। কেন ঢাকা থাকে? এই যে এই বয়েই থাকে। অভিযোগগুলো নিয়ে মঙ্গলবার মেরিন গ্রুপে যায় সময় সংবাদ। টানা 2 ঘন্টা বসিয়ে রাখার পর জানানো হয় বুধবার দুপুরে চেয়ারম্যান কথা বলবেন। তবে বুধবার জানানো হয় তাদের সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জে না গেলে তারা বক্তব্য দেবেন না।
দেওয়া যাবে এখন কথা বলার জন্য আপনার স্যারকে? না, ওনাকে এখন দেওয়া যাবে না। আপনি যদি সরাসরি কথা বলতে চান অবশ্যই ওখানে গিয়ে কথা বলতে হবে, এবং ওখানে তাহলে আমরা নিয়ে যাবো আপনাকে। পরিবেশবিদরা বলছেন, যেভাবে কৃষি জমি কমছে তাতে ভবিষ্যৎ বাংলাদেশের চেহারা কেমন হবে সেই চিন্তাটাই অস্বস্তিকর। ঢাকা থেকে কেরানীগঞ্জে যাওয়ার পথে, ঢাকা থেকে সাভার যাওয়ার পথে, গাজীপুর যাওয়ার পথে, নারায়ণগঞ্জ যাওয়ার পথে কোনো জায়গাতে রাস্তার পাশের জমি আপনি খালি পাবেন না। সমস্ত জলাশয় জোরপূর্বক ভরাট করে করে বালু ফেলানো হচ্ছে। যে হারে আমাদের প্রতি বছর 1% হারে কৃষি জমি কমছে, তাতে আমরা মনে করি ভবিষ্যতে আমরা খাদ্য সমস্যায় পড়তে পারি। সংশ্লিষ্টরা বলছেন, স্বল্প আয়তনার অধিক জনগোষ্ঠীর বাংলাদেশে খাদ্য নিরাপত্তা বিষয়টি বিবেচনায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর এই জন্য কৃষি জমি রক্ষা করা পরিবেশের জন্য তো বটেই, আমাদের অস্তিত্বের জন্যই জরুরি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রমের জন্য পরবর্তী দিন 26শে ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। 15 বারের মতো পেছানো দুর্নীতির 2 মামলায় ওই দিন বেগম জিয়ার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে বেগম জিয়ার হাজির হতে আজকের দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে আদালতে যেতে পারেননি বলে জানান তার আইনজীবীরা। পরে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে মামলার পরবর্তী দিন ঠিক করেন। 2010 সালের 8ই আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ এনে বেগম খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এছাড়া 2008 সালের 3রা জুলাই রমনা থানায় বেগম জিয়ার বিরুদ্ধে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের দাবিকে প্রধান ইস্যু করে সামনের দিনগুলোতে রাজনীতির মাঠ সরগরম রাখার কথা ভাবছে বিএনপি। এ লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা সম্বলিত একটি রূপরেখা তৈরির কাজ সম্পন্ন করতে এখন তৎপর রয়েছে দলটি। এদেশের রাজনৈতিক সংস্কৃতি বিবেচনায় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিকে অযৌক্তিক ভাবছেন না বিশ্লেষকরা। তবে আস্থা অর্জন করতে পারলে দলীয় সরকারের অধীনে নির্বাচনও গ্রহণযোগ্য হতে পারে বলে মনে করেন তারা। বিস্তারিত সালাউদ্দিন সুমনের রিপোর্টে। গত বছরের 18ই নভেম্বর সংবাদ সম্মেলন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে 13 দফার একটি প্রস্তাবনা উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে এ নিয়ে সংলাপের উদ্যোগ নিলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি সহ অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতির কাছে বিভিন্ন সুপারিশ ও প্রস্তাবনা তুলে ধরেন। সংলাপ শেষে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন। গত 6ই ফেব্রুয়ারি ওই কমিটির সুপারিশ বিবেচনায় নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। আমরা নিরাশ ও হতাশ হয়েছি। শুরু থেকেই প্রধান নির্বাচন কমিশনারকে সরকার দলীয় বলে আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে বিএনপি। পাশাপাশি নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন নিয়েও তৎপরতা চালাচ্ছে দলটি। দলের শীর্ষস্থানীয় এই নেতা বলছেন, নিরপেক্ষ সরকার না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ কারণেই বিষয়টিকে এখন গুরুত্ব দিচ্ছে বিএনপি। প্রধানমন্ত্রী সর্বক্ষমতার অধিকারী, সেই ক্ষমতা নিয়ে যদি নির্বাচন পরিচালনা করা হয় তো সেই নির্বাচন কোনোদিনও তো হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না। সহায়ক সরকার গঠনে রূপরেখা তৈরির কাজও একেবারেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানালেন দলের স্থায়ী কমিটির এই সদস্য। যেভাবে আমরা নির্বাচন কমিশনের বেলায় রেখেছিলাম একটি মুক্ত আলোচনার জন্য একটা ক্ষেত্র, যেটা আলোচনার পরিপ্রেক্ষিতে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সিদ্ধান্ত হবে। সহায়ক সরকার নির্বাচনকালীন সরকারের বেলায় একই ধরনের প্রস্তাবনা থাকবে, যাতে একটা দেশে মুক্ত আলোচনা হয়। আন্দোলন ধারণা সৃষ্টি করবার তো পুঁজি দরকার। পুঁজিটা হচ্ছে নির্বাচনকালীন সহায়ক সরকার। তবে আমার কাছে যেটা মনে হয়, জল যতই ঘোলা হোক না কেন বিএনপিকে তা পান করতেই হবে শেষ পর্যন্ত। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে জনগণের আস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। বিএনপি যেহেতু আওয়ামী লীগ সরকারের উপর আস্থা রাখে না, যেমনটা বিএনপি সরকার থাকলে আওয়ামী লীগও তাদের উপর আস্থা রাখত না। যদি আওয়ামী লীগ আস্থা সৃষ্টি করতে পারে তাহলে হয়তোবা সহায়ক সরকারের প্রস্তাবনা খুব একটা হালে পানি পাবে না আমি মনে করি। নির্বাচন কেমন হবে তা নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের চেয়েও নির্বাচনকালীন সরকারের সদিচ্ছার উপরই নির্ভর করে বলেও মন্তব্য এই বিশ্লেষকের। বলটা কিন্তু সরকারের কোর্টে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর ইচ্ছা সরকারের নেই। কি সাজা দেওয়া হবে তা আদালতের বিষয়। রাজধানীর বিমানবন্দর সড়কের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, আদালতে কেউ সাজাপ্রাপ্ত হলে নির্বাচন তার জন্য অপেক্ষা করবে না। বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর কোনো চিন্তা ভাবনা সরকারের নেই। আদালতে কেউ যদি দোষী সাব্যস্ত হয় তাহলে
কারাগারে যাবে কি যাবে না সে বিষয়টু দোষী সাব্যস্ত হলে আদালত তাকে কি দণ্ড দেবে এবং কত বছরের জেল দেবে অথবা দণ্ড মওকুফ করবে সে তো আদালতের বিষয়। এ ব্যাপারে তো আমাদের পার্টি বা সরকারের কোনো করণীয় নেই। সংবিধান এবং নির্বাচনও কারোর জন্য অপেক্ষা করবে না। বর্তমান ক্ষমতাসীন দলই নির্বাচনকালীন সরকার হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এ ব্যাপারে বিএনপির দ্বিধাদ্বন্দ্বে ভোগা উচিত নয়। এটা জেনেই বিএনপি নির্বাচনের অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। দুপুরে সচিবালয়ে পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল চেম্বারের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি কথা বলেন। 2014 সালের 5ই জানুয়ারি আর কখনো বিএনপির জন্য আসবে না জানিয়ে তিনি আরো বলেন, নির্বাচন স্থগিত করার ক্ষমতা এই দলটির নেই। যত সংসদীয় গণতান্ত্রিক দেশ আছে, এমনকি রাষ্ট্রপতির পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্র বারাক ওবামার অধীনে নির্বাচন হয়েছিল, বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে, তিনি এখন প্রধানমন্ত্রী আছেন, তার অধীনে এই সরকারের অধীনে নির্বাচন হবে। সুতরাং ফখরুল ইসলাম আলমগীরের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকা কোনো উচিত না এবং এটা জেনেই তারা সিদ্ধান্ত নেবেন বলে আমরা আশা করি। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার সাজা হলে দলটি 2 থেকে 3 ভাগে বিভক্ত হয়েই নির্বাচনে অংশ নেবে। সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেই সরকারের যে কোনো উদ্যোগের সমালোচনা করে। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সার্চ কমিটি হয়েছে, নির্বাচন কমিশন হয়েছে, তাদের কেবলমাত্র সমালোচনা, যা কথাবার্তা কেবলমাত্র সমালোচনার ক্ষেত্রে সমালোচনা। আসল উদ্দেশ্য তারা কিন্তু আগামী নির্বাচনে আসবে। গোপনে তারা জঙ্গিবাদকে মদত দিচ্ছে, গোপনে তারা সন্ত্রাসীদের মদত দিচ্ছে, তারা হয়তো আবার আরেকটি আগুন সন্ত্রাসের জন্য গোপনে প্রস্তুতি নিতেও পারে। ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন? তিনি বলেছেন, বেগম খালেদা জিয়ার সাজা হলে তারা নির্বাচন বাংলার মাটিতে করতে দেবেন না, নির্বাচনই হবে না। এরকম একটা শক্ত কথা কিন্তু গল্পকার বলেছেন। আমি ধন্যবাদ জানাই ফখরুল ইসলাম আলমগীরকে, তিনি অনুধাবন করতে পেরেছেন যে বেগম খালেদা জিয়ার মামলায় তার সাজা হবে, এই কথাটা তারা বুঝতে পারছেন। কিন্তু পাশাপাশি এই কথাটাও বলি, নির্বাচন বানচাল করার কোনো শক্তি আপনাদের নাই, বরং বেগম খালেদা জিয়ার সাজা হলে বিএনপি দ্বিধাবিভক্ত ত্রিধাবিভক্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। আগামী সংসদ নির্বাচনে ই ভোটিং চালুর চেষ্টা বর্তমান সরকারের দুরভিসন্ধিমূলক চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, ভোটারবিহীন ডিজিটাল প্রতারণা হলে তা প্রতিহত করবে জনগণ। জনগণের দৃষ্টিকে সিইসির দিক থেকে অন্যত্র সরানোর জন্য ই ভোটিং ব্যবস্থার আরেকটি ম্যাজিক জনগণের সামনে প্রদর্শন করছেন। জাতীয় সংসদ নির্বাচনে যে ই ভোটিং ব্যবস্থার কথা বলছেন প্রধানমন্ত্রী, তা নিঃসন্দেহে দুরভিসন্ধিমূলক, জনগণের ভোটকে স্বীয় উদ্দেশ্য সাধনে জালিয়াতি করার প্রচেষ্টা মাত্র। নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপির প্রতিক্রিয়ায় কোনো মন্তব্য না করে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে চান সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে নতুন নির্বাচন কমিশন কাজ করতে চায়। আমার মনে হয় না এত কথা বলার এখন সুযোগ সময় এসেছে। অবশ্যই চ্যালেঞ্জিং, অবশ্যই আমরা আন্তরিকভাবে কাজ করব যাতে সার্থকভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি। তবে এত বিস্তারিত কথা বলার সময় হয়নি, আমরা তো এখন বসতেই পারিনি। পরে আপনাদের সাথে কথা বলি। শেষ কথা স্যার, আপনি যেখানে রেফারিকে যদি আগেই বলা হয় যে সে আরেকটা দলের, আপনার মানসিক কোনো হয় কিনা, এতে আহত হন কিনা? না, আহত হই না আমি একলা। তারা কেন বলেন, কিভাবে বলেন না, তাদের ব্যাপার। এখানে আমাদের কোনো মন্তব্য বা ক্রিয়া প্রতিক্রিয়া কিছুই নেই। মৃত ব্যক্তিকে পলাতক দেখিয়ে ময়মনসিংহের ওয়াজউদ্দিনের বিচার চলার বিষয়ে গাফিলতির দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ময়মনসিংহের এসপিকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক ব্যক্তিদের গ্রেফতারের বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া পলাতকদের গ্রেফতারে মনিটরিং জোরদারে পুলিশ মহাপরিদর্শককে আদেশ দিয়েছেন আদালত।
মৃত্যুর 7 মাস পরও পলাতক দেখিয়ে ময়মনসিংহের ওয়াজউদ্দিনের বিচার চলছে। সময় টেলিভিশনে এমন সংবাদ প্রচার হলে টনক নড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এ বিষয়ে ময়মনসিংহের এসপি সৈয়দ নুরুল ইসলাম এবং পুলিশ মহাপরিদর্শকের কাছে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে হাজির হয়ে নিজের গাফিলতির দায় স্বীকার করে ক্ষমা চান ময়মনসিংহের এসপি। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ভবিষ্যতের জন্য সতর্ক করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। তবে পুলিশ মহাপরিদর্শকের ব্যাখ্যা যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় 10 দিনের মধ্যে আবারও প্রতিবেদন চান ট্রাইব্যুনাল। উনি ক্ষমা প্রার্থনা করছেন। আর দ্বিতীয়ত যেই ব্যক্তিরা এই রিপোর্টটা সঠিক সময়ে তার কাছে উপস্থাপনে যাদের ব্যর্থতা ছিল তাদের বিরুদ্ধে উনি কমিটি করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন, সকস করেছেন এবং বিভাগীয় মামলাও শুরু করেছেন। এদিন ট্রাইব্যুনাল পলাতক আসামিদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার কড়া সমালোচনা করেন। পুলিশ মহাপরিদর্শককে আদেশ দেন এ বিষয়ে মনিটরিং ব্যবস্থা আরও বাড়ানোর। পুলিশ যেভাবে দেখিয়েছে সেটাতে তাদেরই দেখা যাচ্ছে, এটা না হয় সেটাই কাঙ্ক্ষিত। আইনের ব্যত্যয় ঘটিয়ে তো কোনো কাজ করা যাবে না এবং এই ক্ষেত্রে যথার্থভাবেই ব্যত্যয়টা হয়েছে। যারা পলাতক থাকে তাদের বিরুদ্ধে কেন তাদেরকে পাওয়া গেল না বা পাওয়া যাচ্ছে না, এই রিপোর্টটা যাতে ট্রাইব্যুনালে সরাসরি দেওয়া হয়, ট্রাইব্যুনালের কাজের যাতে কোনো বাধা না হয় পুলিশের কর্মকাণ্ডের জন্য, সেরকমভাবে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে বিচারাধীন এবং দণ্ড হওয়া প্রায় শতাধিক মানবতাবিরোধী অপরাধী পলাতক রয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে। ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে চট্টগ্রামের 46টি শিক্ষা প্রতিষ্ঠান চিহ্নিত। 23 ফেব্রুয়ারির মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ। ঢাকা মেট্রোপলিটন ও মহানগর উত্তর দক্ষিণের গরু ও খাসির মাংস ব্যবসায়ী সমিতির যৌথ আহ্বানে চলছে ধর্মঘট। বন্ধ রয়েছে রাজধানীর প্রায় 5000 মাংসের দোকান। মাংস ব্যবসায়ীরা বলছেন, হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায় সহ বিভিন্ন হয়রানি বন্ধে তারা এই কর্মসূচির ডাক দিয়েছেন। টানা এ ধর্মঘটের কারণে সাধারণ ক্রেতার পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন নগরীর রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। মাংসের চাহিদা মেটাতে প্রভাব পড়েছে মুরগির বাজারে। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। লুডু খেলা আর খোশ গল্পে অবসর সময় পার করছেন রাজধানীর কাপ্তান বাজারের গরু ও খাসির মাংস বাজারের শ্রমিকরা। নেই ডাকপের কোনো শব্দ কিংবা ক্রেতা বিক্রেতার দর কষাকষি। হাসিল কমানো ও চাঁদাবাজি বন্ধ সহ বিভিন্ন দাবিতে ঢাকা মেট্রোপলিটন ও মহানগর উত্তর দক্ষিণের গরু ও খাসি মাংস ব্যবসায়ী সমিতির ডাকে চলছে ধর্মঘট। গত সোমবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী শনিবার পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ব্যবসায়ী সমিতি। পরিস্থিতি যেমন একটা ভালো না, কিছু কিছু বাড়ি ঘরে চলে গেছে, আর কিছু কিছু লোক আছে তারা কোনো কিছু পাচ্ছে না। মাঝখানে দোকান বন্ধ থাকলে আমরা কাজ করতে পারি না, আমাদের ফ্যামিলি টাকা পয়সা না পাঠাতে পারলে বাজার সদায় সব দিয়ে কষ্ট। গাবতলী ইজারাদের এক গরুতে সমস্যা আছে, ইজারা লেখা আছে 50 টাকা, না 500 টাকা 400 টাকা। তবে সরকারি সহায়তা না পেলে বৃহৎ আন্দোলনের ইঙ্গিত দিলেন এই নেতা। শনিবারের পরও যদি ওনাদের কোনো কর্ণপাত আমাদের প্রতি না হয়, তখন যদি সরকার যদি ডাকে তাইলে আমরা অবশ্যই না ডাকে সারা দিবার। যদি উনি না ডাকে তাহলে পরবর্তীতে সব কিছু মিলে আমাদের সংগঠনের সব নেতৃবৃন্দ মিলে আমরা পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় সেটা তখন দেখা যাবে। রাজধানী জুড়ে গরু ও খাসির মাংস না পাওয়ার প্রভাব পড়েছে মুরগির বাজারে। সব ধরনের মুরগিতেই কেজি প্রতি 10 থেকে 15 টাকা দাম বেড়েছে বলে জানান ক্রেতা বিক্রেতারা। বয়লারের 5 হইতে 10 টাকা হাইস্ট বাড়ছে পাইকারি বিক্রি, 10-12 টাকা খুচরা বিক্রিতে বাইরে গেছে। আসছিলাম গরু খাসি নিতে, ওইটা পাচ্ছিলাম বিদে রাজহাঁস নিতে আসছিলাম, এটা একটা রাজহাঁস 1600 টাকা চাচ্ছে। মনে হয় যে মাংস গরু গোশ যদি না করলে তাহলে মনে হয় এরকমই থাকবে। একই অবস্থা বিরিয়ানি হাউস ও রেস্টুরেন্টগুলোতে। গ্রাহক চাহিদা মেটাতে রাজধানীর বাইরে থেকে মাংস আমদানি করছেন তারা। গরু গোশের যে অবস্থা, আমরা আরো কয়েকদিন হচ্ছে টাকা দিয়ে রাখছি, গরু গোশ অল বাজারেই নেই। ঢাকায় পাওয়া যায় না গরুর মাংস। আমি গতকালকে ঢাকার বাইরে থেকে নারায়ণগঞ্জ থেকে গরুর মাংস আনাইছিলাম। বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান গ্রাহক ও ব্যবসায়ীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার রহস্য খুব শিগগিরই উদ্ঘাটন হবে বলে আবারও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। সামান্য জিনিস নিয়ে, সামান্য ব্যাপার নিয়ে এই ধরনের প্রাণহানি ঘটে, সেটা আমার মনে হয় যারা সমাজে কাজ করেন তাদেরও বোধহয় দায়িত্ব আসছে এখন একটা কিছু করার। সাগর রনি হত্যা রহস্য বের করার জন্য আমাদের এক কাজ করে যাচ্ছে, আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশা করি, আমি আশাবাদী আমরা বের করতে পারব। সন্ধ্যার সময়ে আরো থাকছে বরিশালে উচ্ছেদ অভিযানে বাধা দেয়ায় সিটি কর্পোরেশন কর্মী ও ব্যবসায়ীদের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট নিক্ষেপ, আটক 5। বন্দরনগরী চট্টগ্রামে স্কুলে ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে 46টি শিক্ষা প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ফির নামে সর্বনিম্ন 3 থেকে সর্বোচ্চ 63,000 টাকা আদায়ের প্রমাণ পেয়েছে তদারক কমিটি। এক্ষেত্রে 23 ফেব্রুয়ারির মধ্যে অর্থ ফেরত বা সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির ক্ষেত্রে 3,000 টাকার বেশি আদায় করতে পারবে না বলে সরকারের নীতিমালা রয়েছে, কিন্তু নিয়ম নীতি তোয়াক্কা না করে বিভিন্ন উন্নয়ন ফি ও টিসির নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 5টি তদারকি টিমও গঠন করা হয়। নগরীর শতাধিক স্কুলের পরিদর্শন শেষে 46টি বিদ্যালয়ের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পায় বিশেষ কমিটি। চট্টগ্রাম মহানগরে উন্নয়ন ফি খাতে টাকা নেওয়ার কথা বলা নেই, তারপরে তারা উন্নয়ন ফি খাতে নিচ্ছে এবং এছাড়া বিভিন্ন খাত দেখিয়ে যেগুলো বলা যায় যে নীতিমালায় নেই, কোথায় বলাও নেই, প্রতিষ্ঠান নিজস্ব কিছু খাত তৈরি করে কিছু টাকা নিয়েছে। স্কুলগুলোতে ভর্তি বাণিজ্য নিয়ে প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিল নগর ছাত্রলীগ, কিন্তু বাড়তি অর্থ নেয়া আরো অনেক বিদ্যালয়ের নাম অভিযুক্তের তালিকা থেকে বাদ পড়ে গেছে বলে অভিযোগ তাদের। তবে বাড়তি অর্থ নেয়ার ক্ষেত্রে স্কুলের প্রধানদের অজুহাতও কম নয়। প্রায় 60-70টা স্কুলকে দেখলাম এখনো পর্যন্ত অভিযুক্ত স্কুলকে ডাকা হয়নি কিংবা তাদেরকে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থার কোনো নির্দেশও দেওয়া হয়নি। বলা যে এই টাকাটা নিলে আপনারা ঠিক আছে ওকে, আর বাইরে এটা বর্ধিত হবে। এদের নির্দেশটা আমরা সরকার থেকে আগে বলে এসেছি, আমরা এখনো বলছি, কিন্তু এখন এটা পাইনি। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত কিংবা সমন্বয় করা না হলে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। প্রথমত তারা করেছে কিনা এই কমপ্লাই রিপোর্টটা আমাদের দেবে, তার উপর টিম দেখবে যে এটা করা হয়েছে কিনা। চট্টগ্রাম মহানগরীতে সরকারি বেসরকারি মিলিয়ে 250-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে পেশাদারিত্বের উন্নয়ন ঘটিয়ে জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দুপুরে রাজশাহী সেনানিবাসে পদাতিক রেজিমেন্টাল সেন্টারের 2য় পুনর্মিলনী এবং অধিনায়ক সম্মেলনে এই আহ্বান জানান তিনি। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন আজহার লিমন। বৃহস্পতিবার দুপুর 12টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পদাতিক সেন্টারের 4টি কন্টিনজেন্ট সশস্ত্র সালাম দেন রাষ্ট্রপতিকে। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, শুধু দেশে নয়, সেবা ও কর্তব্য পরায়ণতায় বিশ্বে কর্মদক্ষতার পরিচয় দিচ্ছে সশস্ত্র বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় দুর্যোগ মোকাবিলা, দেশের অবকাঠামো উন্নয়ন, গৃহহীনদের আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখছে। বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল 2030 সহ সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করতে বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। দেশপ্রেমিক বীর রেজিমেন্টের সদস্যগণ জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কর্মজীবনে সকল ক্ষেত্রে পেশাদারিত্ব ও দক্ষতার উন্নয়ন ঘটিয়ে জাতি গঠনে বলিষ্ঠ অবদান রাখবে বলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রায় 1.5 যুগ আগে প্রতিষ্ঠিত সেন্টার থেকে এ পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছেন 16,000-এরও বেশি সৈনিক। প্রতিষ্ঠার পর রাজশাহীর সেনানিবাসে দ্বিতীয়বারের মতো পদাতিক রেজিমেন্টের পুনর্মিলনী। সংশ্লিষ্টরা বলছেন, সাবেক এবং বর্তমানদের এ সম্মেলনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা অনুপ্রেরণা যোগাবে প্রতিটি সেনা সদস্যকে, আপোষহীন করবে জন্মভূমির সার্বভৌমত্ব রক্ষায়। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার থেকে আজহার লিমন, সময় সংবাদ, রাজশাহী। নারী বিশ্বকাপ বাছাই পর্বের খবর।
স্বপ্ন পূরণের খুব কাছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। তবে তার আগে তাদের সামনে বাধা শক্ত দুই প্রতিপক্ষ ফেভারিট ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কা। সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার লঙ্কানদের মুখোমুখি হবে টাইগ্রেসরা। কলম্বোতে দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল সকাল 10:30টায়। সুপার সিক্সের প্রথম ম্যাচে বাংলার মেয়েরা আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলে জয় তুলে নেন। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও তাদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। সে আত্মবিশ্বাস কাজে লাগাতে মুখিয়ে আছে রোমানার দল। যদিও মুখোমুখি পরিসংখ্যানে এখনও ভারতের মেয়েদের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। এশিয়ার মধ্যে তারা সবচেয়ে শক্তিশালী দল, কিন্তু বাংলার মেয়েরা সংকল্প করেছেন এবার ভিন্ন গল্প রচনার। বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে সেরা চারে থাকতে হবে বাংলাদেশকে। তাই সুপার সিক্সের বাকি দুই ম্যাচে ভারত কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিতলে নেট রান রেটে হলেও স্বপ্নিল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠে যাবে নারী ক্রিকেট দল। আগামী জুনে ইংল্যান্ডে হবে মেয়েদের বিশ্বকাপ। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে আবাসন প্রকল্পের নামে নির্বিচারে বিলীন হচ্ছে কৃষি জমি। জোর করে দখলের অভিযোগ অনেকের বিরুদ্ধে, অসহায় স্থানীয়রা। 15 বারের মতো পেছালো বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতির 2 মামলার কার্যক্রম। অসুস্থতার কারণ দেখিয়ে আজও আদালতে হাজিরা দেননি বিএনপি চেয়ারপারসন। নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে রাজনীতির মাঠ গরম করতে চায় বিএনপি। আস্থা অর্জন করতে পারলে দলীয় সরকারের অধীনেও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলছেন বিশ্লেষকরা। ময়মনসিংহে মৃত ব্যক্তিকে পলাতক দেখিয়ে মামলা চালানোর ঘটনায় আদালতে ক্ষমা চেয়ে পার পেলেন এসপি। মনিটরিং ব্যবস্থা আরও বাড়ানোর নির্দেশ আদালতের। এবং হাসিল আদায় সহ বিভিন্ন হয়রানি বন্ধের দাবিতে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট অব্যাহত। বন্ধ রয়েছে রাজধানীর প্রায় 5000 মাংসের দোকান। প্রভাব পড়েছে মুরগির বাজারে। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।